হেই ইউ বুচানাক, স্ট্যান্ড আপ। হঠাৎ ধমকের সুরে ভেসে আসা কথাটা শুনে হৃদি যেন আকাশ থেকে পড়ল। চোখ দুটো গোল গোল করে এদিক ওদিক তাকালো সে। এই মেয়ে, তোমাকে বলছি। হৃদি মনে মনে চরম অবাক হলো। তাকে বলছে মানে? তার নাক কি বোচা নাকি? লোকটা সাহস তো কম নয়। প্রফেসর হয়েছে বলে কি ক্লাসরুমের সবার সামনে যা খুশি তাই বলতে পারবে? আশ্চর্য। হৃদির ভাবনায় ছেদ ঘটিয়ে আবার সেই গমগমে গম্ভীর কণ্ঠস্বর ক্লাসরুমের দেয়ালে বাড়ি খেয়ে ফিরে এলো। হোয়াটস দ্য প্রবলেম? ক্যান্ট ইউ হিয়ার মি? পুরো ক্লাসের সব কটা চোখ এখন হৃদির দিকে। ভয়ে আড়ষ্টতায় হৃদি কোনো মতে বেঞ্চ ছেড়ে উঠে দাঁড়ালো। ভয়ে গলা শুকিয়ে কাঠ। তুতলামো সরে বলল, আমাকে বলছেন স্যার? ওপাশ থেকে ড্রেসিং গম্ভীর চেহারায় প্রফেসর ডক্টরের কণ্ঠস্বর আরও এক ধাপ চড়ে গেল। ইয়েস ইউ, টেল মি ফর্মুলা আই ওয়াজ টিচিং জাস্ট নাও। হৃদি এবার কাচুমুচু মুখ করে মাটির দিকে তাকিয়ে রইল। কি করে বলবে সে? এতক্ষণ তো তার মন ক্লাসের ব্ল্যাকবোর্ডে ছিল না। পাশে বসা জানের বান্ধবী সুমির সাথে অনর্গল ফিসফিস করে বকবক করে যাচ্ছিল। হৃদিকে এভাবে মাথা নিচু করে চুপ করে থাকতে দেখে প্রফেসর সৌহার্দ্য চৌধুরীর কপালে বিরক্তির ভাঁজ আরও চওড়া হলো। তীব্র এক ধমক দিয়ে বললেন, গেট আউট ফ্রম মাই ক্লাস। অপমানের রাগে আর লজ্জায় হৃদির চোখের কোণ বেয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ল। পুরো ক্লাসের সামনে এই অপমান সে মেনে নিতে পারছে না। কাপা হাতে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে চোখের জল আড়াল করতে করতে কোনো রকমে ক্লাসরুম থেকে প্রায় ছুটে বের হয়ে গেল সে। হৃদি বেরিয়ে যেতে সৌহার্দ্য বিরক্তির চরম সীমায় পৌঁছে বীর বীর করে বলল, এটা নাকি ডাক্তার হবে, যার ক্লাসে মনোযোগ নেই? স্টুপিড। দেশের সেরা কার্ডিওলজিস্ট ডাক্তার সৌহার্দ্য চৌধুরী সদ্য বিদেশ থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে দেশে ফিরেছে সে। এই মেডিকেল কলেজে প্রফেসর প্লাস কার্ডিওলজিস্ট হিসেবে জয়েন করেছে মাত্র 1 সপ্তাহ হলো। সৌহার্দ্য দেখতে যেমন সুদর্শন তেমনই লম্বা চওড়া গঠন। সারাক্ষণ এক শান্ত গম্ভীর ভাব মুখে লেগে থাকে। কথা বলে ভীষণ মেপে এবং কম, কিন্তু কাজের বেলায় সে এক চুলো ছাড় দেওয়ার পাত্র নয়। প্রখ্যাত সারহান চৌধুরী ও শাহেদা চৌধুরীর একমাত্র ছেলে সে। তার ব্যক্তিত্বের আলোয় পুরো মেডিকেল কলেজ যেন মুগ্ধ, তেমনি তার কড়া মেজাজের ভয়ে তটস্থ। অন্যপক্ষে হৃদিতা খান। হৃদি এই মেডিকেল কলেজেরই প্রথম বর্ষের এক সাধারণ ছাত্রী। গায়ের রং শ্যামবর্ণ হলে কী হবে, চোখ মুখে এক অদ্ভুত মায়াবী টান আছে। উচ্চতায় কিছুটা খাটো বলে দেখতে ঠিক যেন একটা ছোট্ট মিষ্টি পুতুলের মতো। বাইরে থেকে হৃদিকে চঞ্চল মনে হলেও তার জীবনের পেছনের গল্পটা ভীষণ বেদনার। মাত্র 15 বছর বয়সে এক দুর্ঘটনায় বাবা মাকে হারিয়ে এতিম হয়ে যায় সে। আশ্রয়হীন হওয়ার উপক্রম হলে বাবার এক পরম বন্ধুর ছেলের সাথে তড়িঘড়ি করে তার বিয়ে দেওয়া হয়। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাস, সেই নামমাত্র স্বামী বিয়ের পরপরই হৃদির মুখের দিকে একবার না তাকিয়েই পাড়ি জমায় বিদেশ। গত 4টে বছর কেটে গেছে। নামমাত্র শ্বশুরবাড়িতে পড়ে আছে হৃদি। কিন্তু যে মানুষটার নামের কবুল করেছে সে মানুষটা এই দীর্ঘ 4 বছরে সে একটিবারের জন্য হৃদির কোনো খোঁজ নেয়নি। স্বামীহীন একাকিত্ব আর অবহেলা বুকে চেপেও হৃদি স্বপ্ন দেখছে ডাক্তার হওয়ার। কিন্তু আজকের দিনে শুরুটা তার জীবনের চাকা কোন দিকে ঘুরিয়ে দেবে তা বোধহয় হৃদির এখনও অজানা। দৌড়াতে দৌড়াতে এসে কলেজের মাঠের এক কোনায় জবুথবু হয়ে বসে পড়ল হৃদি। বুকের ভেতর থেকে দলা পাকিয়ে আসা কান্নাটা আর চেপে রাখতে পারল না সে। দুহাতে মুখ ঢেকে ফুপিয়ে কেঁদে উঠল। পরক্ষণে সুমি হন্তদন্ত হয়ে ছুটে এসে হৃদিকে জড়িয়ে ধরল। বেকুল গলায় বলল, আরে বোকা, কাঁদছিস কেন এভাবে? ওই বেয়াদব প্রফেসরটা তো এমনি আস্ত একটা খবিশ। তুই তো কাল প্রথম দিন আসিসনি, আসলে দেখতি কি হম্বি তম্বিটাই না দেখালো। সায়েম আর পৃথাকে তো কান ধরে দাঁড় করিয়ে রেখেছিল ক্লাসের মধ্যে। ভয়ে আজ ওরা কলেজে আসেইনি। তোকে তো শুধু ক্লাস থেকে বের করে দিয়েছে। এত ভেঙে পড়ার কি আছে?
রিদি কোনো উত্তর দিল না। ওড়নার কোনা দিয়ে চোখের পানিটা মুছে টলমলে পায়ে উঠে দাঁড়ালো। সুমির দিকে তাকিয়ে একটা ম্লান হাসার চেষ্টা করে বলল, আমি যাই রে সুমি, আজ বাড়িতে অনেক কাজ ফেলে এসেছি, দেরি হলে ছোটো মা খুব বকাবকি করবে। সুমি বিরক্তিতে মুখ কুঁচকে বলল, আশ্চর্য রিদি, তুই কি ওই বাড়ির কাজের লোক নাকি রে? তোর সাথে এমন ব্যবহার কে করে কেন? কেন তোর শ্বশুর শাশুড়ি কিছু বলেন না? একটা দীর্ঘশ্বাস বাতাসে মিলিয়ে গেল রিদির। আকাশের দিকে তাকিয়ে বলল, ওনাদের কোনো দোষ নেই রে সুমি, ওনারা অনেক ভালো মানুষ, ওনাদের জন্যই আজ আমি এইটুকু পড়াশোনা করার সুযোগ পেয়েছি। কিন্তু যৌথ পরিবারে থাকতে হলে তো অনেক কিছু মেনে নিতে হয়। কি অদ্ভুত কপাল দেখ আমার, যার সাথে বিয়ে হয়েছে তার চেহারাটা পর্যন্ত কোনো দিন চোখে দেখিনি, অথচ দিনরাত শ্বশুর বাড়িতে শুনতে হয় বাড়ির বউয়ের নাকি এমন হতে হয় তেমন হতে হয়। একেই বলে পোড়া কপাল। সুমি স্তব্ধ হয়ে গেল। রিদির মায়াবী মুখটার দিকে তাকিয়ে তার বুকটা হাহাকার করে উঠল। এমন একটা ফুটফুটে নিষ্পাপ মেয়ের ভাগ্যে এত কষ্ট কেন লিখেছে বিধাতা? সুমির মাঝে মাঝে ইচ্ছে করে রিদির ওই পলাতক জামাইটাকে খুঁজে বের করে কষে কয়েকটা থাপ্পড় মারতে, কিন্তু ভাবনার মাঝে রিদি তাকে বিদায় জানিয়ে চলে গেল। সুমি শুধু পিছনে রইল ওর চলে যাওয়ার পথের দিকে। কলেজ থেকে ফিরে দম ফেলার ফুসরত পায়নি রিদি। সংসারের সমস্ত কাজ গুছিয়ে রান্নাবান্না শেষ করে সবাইকে খাইয়ে দাইয়ে যখন সে নিজের ঘরে ফিরল, তখন শরীর ক্লান্তিতে ভেঙে পড়ছে। বিছানায় গা এলিয়ে দিতেই কখন যেন চোখটা লেগে এসেছিল। হঠাৎ করে ড্রয়িং রুম থেকে ভেসে আসা এক কর্কশ চড়া গলায় রিদির ঘুমটা ভেঙে গেল। শ্বশুরের গলার আওয়াজ পেয়ে সে ধরফর করে বিছানা ছেড়ে উঠল। ঘর থেকে দৌড়ে বের হয়ে সিঁড়ির কাছে আসতেই তার পায়ের পাতা দুটো যেন মেঝেতে জমে গেল। ড্রয়িং রুমের সোফায় পায়ের উপর পা তুলে আয়েশ করে বসে আছে এক যুবক, আর কেউ নেই, তাদের কলেজের সেই নতুন অহংকারী প্রফেসর সৌহার্দ্য। রিদি অবাক চোখে দেখল তার শ্বশুর সারহান চৌধুরী, যাকে তীব্র গলায় ধমকাচ্ছেন, সে আর কেউ নয়, এই সৌহার্দ্যই। অথচ লোকটা কেমন নির্বিকার, যেন এই ধমক, এই চিৎকার তাকে স্পর্শই করছে না। পাশে বসে শাশুড়ি শাহেদা চৌধুরী পরম স্নেহে সৌহার্দ্যের পিঠে আর মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। বাড়ির বাকি সদস্যরা পাথরের মতো নীরব হয়ে দাঁড়িয়ে আছে। কি হলো, উত্তর দিচ্ছ না কেন? সারহান চৌধুরীর রাগে চোয়াল শক্ত হয়ে উঠল। আজ 1 সপ্তাহ হলো দেশে এসেছ, অথচ বাড়ি ফিরলে আজ? তুমি কি ভুলে গেছো তোমার একটা বউ আছে? এই বাড়িতে কারো প্রতি তোমার কোনো দায়িত্ব আছে? এতক্ষণে সৌহার্দ্য তার নীরবতা ভাঙল। চরম উদাসীন আর ঠান্ডা গলায় বলল, সব সময় তোমার ইচ্ছেগুলো আমার উপর চাপিয়ে দেওয়া বন্ধ করো বাবা। আমি এই বিয়ে মানি না। ওই মেয়ে যদি এই বাড়িতে থাকে তবে ওকে আমার সামনে আসতে বারণ করবে। খুব শীঘ্রই আমি ডিভোর্সের কাজকর্ম শুরু করে দেব। কথাটা বলেই সে সোফা ছেড়ে উঠে সিঁড়ির দিকে হাঁটা ধরল। সৌহার্দ্যকে উপরে আসতে দেখে রিদি চট করে নিজের মাথার ওড়নাটা টেনে ঘুমটা দিয়ে রুমে ঢুকে গেল। দরজার আড়ালে দাঁড়িয়ে তার আর বুঝতে বাকি রইল না এই নাক উঁচু বিয়াদব লোকটাই আসলে তা আর সেই স্বামী যে তাকে বিয়ের পর ফেলে চলে গিয়েছিল এবং যার কোনো খোঁজ সে জানত না। বিছানায় মুখ গুজে হু হু করে কেঁদে উঠল রিদি। বুকের ভেতরটা চুরমার হয়ে যাচ্ছে তার। ভাগ্যের কি নির্মম পরিহাস! কলেজে যার কাছে অপমানিত হতে হলো সেই তার জীবনের অর্ধাঙ্গিনী হওয়ার দাবিদার। রিদি খুব ভালো করে বুঝে গেল এই কঠিন হৃদয়ের মানুষটা তাকে কোনোদিনও নিজের করে মেনে নেবে না। পরদিন ভোর 5টা, প্রতিদিনের অভ্যাস মতো রিদি খুব ভোরে উঠে নামাজ শেষ করল। সবার জন্য সকালে নাস্তা তৈরি করে সে ছাদে গেল গাছে পানি দিতে। ভোরের স্নিগ্ধতা আলোয় গাছে গাছে পানি দিতে দিতে হঠাৎ তার চোখ পড়ল ছাদের এক কোণায় কেউ একজন খালি গায়ে প্রসাব করছে। ঘামে ভেজা চওড়া পিঠ আর পেশি বহুল শরীরটার দিকে ভালো করে লক্ষ্য করতেই রিদির
চিনতে দেরি হলো না, ব্যক্তিটা আর কেউ নয়, সৌহার্দ্য। হৃদি ভয়ে ও সংকোচে তাড়াহুড়ো করে নিজের মাথার ঘোমটাটা আরও টেনে নিল। কোনো রকমে সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য যেই না পা বাড়িয়েছে, অমনি পেছন থেকে ভেসে আসলো এক গম্ভীর গমগমে কণ্ঠস্বর। হ্যাঁ ঘুমটাওয়ালি, দেড় ব্যাটারি দাঁড়াও। হেই ঘুমটাওয়ালি, দেড় ব্যাটারি দাঁড়াও। গমগমে পুরুষালী কণ্ঠের আচমকা আওয়াজটা কানে আসতে হৃদির পা দুটো যেন মেঝেতে লেপ্টে গেল। বুকটা ধক করে উঠল তার। থমকে দাঁড়িয়ে পড়ল সে। সৌহার্দ্য এক পা করে এগিয়ে এসে হৃদির মুখোমুখি দাঁড়ালো, তবে বজায় রাখলো কিছুটা দূরত্ব। কপাল কুঁচকে তীক্ষ্ণ চোখে হৃদির আপাদমস্তক দেখে নিয়ে কিছুটা তাচ্ছিল্যের সুরে বলল, সার্ভেন্ট। ঘোমটার নিচে হৃদির ঠোঁটের কোণে একটা বিষাদময় ব্যথাতুর হাসি ফুটে উঠল। নিজের বিবাহিত জীবনের প্রথমবার নিজের বৈধ স্বামীর মুখ থেকে পাওয়া প্রথম উপাধিটা, তবে কাজের লোক। লোকটা এক পলকের জন্য চাবুকের মতন কেঁপে উঠলেও সে নিজেকে সামনে নিল। এই প্রথম স্বামীর বাড়িতে স্বামীর মুখ থেকে কিছু তো শুনল, তাতে খুশি হওয়া উচিত নাকি ভাগ্যকে দোষ দিয়ে কাঁদা উচিত তা হৃদি বুঝে উঠতে পারল না। সে নিস্পৃহ নিঃশব্দে দাঁড়িয়ে রইল। নিজের প্রশ্নের কোনো উত্তর না পেয়ে সৌহার্দ্যর বিরক্তি আরও এক ধাপ বাড়ল। বেশ কিছুক্ষণ কপাল কুঁচকে তাকিয়ে থেকে সে খিটখিটে গলায় বলল, হেই গার্ল, ডোন্ট ইউ নো হাউ টু টক? হৃদি একটা শব্দ উচ্চারণ করলো না। ও হয়তো কথা বাড়িয়ে লাভ নেই, আর সে এই লোকের সাথে কথা বলতেও চায় না। তাই সে যখন চলে যেতে উদ্যত হলো, সৌহার্দ্য পেছন থেকে আবার ডেকে উঠল, হেই ঘুমটাওয়ালি, দেড় ব্যাটারি, এক কাপ কফি নিয়ে এসো, উইদাউট সুগার। হৃদি পেছনের দিকে না থেকেই দুদিকে মাথা নেড়ে সাই দিয়ে দ্রুত পায়ে হেঁটে হাঁটা দিল। আর সৌহার্দ্য ওর যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল, গভীর এক জোড়া কোঁচকানো ভ্রু নিয়ে। মেয়েটার আচরণে কেমন যেন একটা অদ্ভুত রহস্য আছে। নিচে নামতেই ডাইনিং রুমের দিক থেকে রিমা চৌধুরীর চিৎকার ভেসে এলো। হৃদিকে দেখেই তিনি খেকিয়ে উঠলেন, বাহ রে নবাবজাদি, আজকে দেখছি সাপের 5 পা দেখছ। তা জামাই তো গোনেও না, আসা মাত্র ডিভোর্সের কাগজ ধরাই দিচ্ছে, তবুও এত তেল কেমনে আসে? রিমা চৌধুরী হলেন সারহান চৌধুরীর ছোটো ভাই সারবান চৌধুরীর স্ত্রী। ভীষণ খিটখিটের কুটিল স্বভাবের এই মহিলা। শুরু থেকে হৃদি তাকে দু চোখে সহ্য করতে পারতেন না। এতগুলো কটু কথার জবাবে হৃদি কোনো প্রত্যুত্তর করল না। প্রতিবাদ করার ভাষা সে হারিয়ে ফেলেছে বহু আগেই। এই বাড়িতে একটা জড়বস্তুর মতো কিংবা একটা অবৈতনিক কাজের মেয়ের মতো থাকাটাই এখন তার নিয়তি। একা একটা মেয়ে মানুষ, এই সমাজের কিছু হায়নাদের কাছে নিরাপদ না বলেই মুখ বুজে পড়ে থাকা। সে চুপচাপ রান্নাঘরের কাজে ব্যস্ত হয়ে পড়ল। একটু পরে বাড়ির সবাই একে একে ঘুম থেকে উঠে পড়বে, তার আগে সব কাজ শেষ করতে হবে, নয়তো আজ মেডিকেল কলেজের ক্লাস মিস হয়ে যাবে। এই বাড়ির বড় বউ অর্থাৎ হৃদির শাশুড়ি শাহেদা চৌধুরী বেশিরভাগ সময়ই অসুস্থ থাকেন। তীব্র ডায়াবেটিসের কারণে শরীরটা বেশ ভারী হয়ে গেছে, চলাফেরা করতে কষ্ট হয়। তাই তিনি সংসারের এই কাদা ছোড়াছড়ির মধ্যে থাকেন না। আর সেই সুযোগেই পুরো বাড়ির উপর রাজত্ব চালান রিমা চৌধুরী। হৃদি যখন আপন মনে রুটি বেলছিল, ঠিক তখন রান্নাঘরে ঢুকলো সাথী হলো রিমা বেগমের পুত্রবধূ আরহাম চৌধুরীর স্ত্রী। তবে শাশুড়ির মতো সে কুটিল নয়, বরং অতি সাধারণ মধ্যবিত্ত ঘরে শান্ত মায়াবী একটা মেয়ে। হৃদিকে সে নিজের আপন বোনের মতোই ভালোবাসে। সাথে মুখে একটা ম্লান হাসি টেনে বলল, আজকে একটু দেরি হয়ে গেল রে দিদি। সবাই উঠে পড়ছে প্রায়। তোর কত দূর হলো? চল ভাজিটা আমি করে ফেলি। রুটি বেলতে বেলতে হৃদি আলতো হেসে বলল, এই তো ভাবি প্রায় হয়ে গেছে। ভাজি আমি সকালে উঠেই করে রেখেছি। তুমি বাচ্চাদের দেখো, ওরা উঠেছে না রে, ঘুমাচ্ছে। সারা রাত একটুও ঘুমাতে দেয় নাই, খুব জ্বালিয়েছে। তাই তো আমারও উঠতে দেরি হয়ে গেল। তোহা আর জোহা সাথীর 1.5 বছরের দুটো যমজ কন্যা সন্তান। ওদের কথা মনে পড়তেই হৃদির চোখে মুখে মাতৃত্বের এক অদ্ভুত মায়া ফুটে উঠল। সে মুচকি হেসে বলল, তুমি গিয়ে ওদের জন্য খাবার বানিয়ে নাও ভাবি।
আমি এদিকটা সামলে নিচ্ছি। সাথী জোর করে রিদির হাত থেকে বেলনটা কেড়ে নিয়ে বলল, ধুর, তুই যা তো, টেবিলে নাস্তা দিয়ে আয়, বাকিগুলো আমি করে নিচ্ছি। আর তোর তো আবার কলেজ আছে, লেট হয়ে যাবে না। সাথীর জোরাজোরিতে রিদি আর না করতে পারল না। ঘড়ির দিকে তাকিয়ে দেখল সত্যিই অনেকটা দেরি হয়ে গেছে। নাস্তার প্লেটগুলো হাতে নিয়ে ডাইনিং টেবিলে আসার সময় রিদির বুকের ভেতরটা কেমন যেন দুরু দুরু করছিল। বুক চিরে একটা অজানা আশঙ্কা জাগছে। এই বুঝি আবার সৌহার্দ্য সামনে পড়ে যায়। প্রবাদেই তো আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। প্লেটগুলো টেবিলে সাজিয়ে রেখে রিদি যেই না দ্রুত পায়ে চলে যেতে যাবে, অমনি পেছন থেকে সৌহার্দ্য সেই গম্ভীর গমে কণ্ঠস্বর তীরের মতো এসে বিঁধল তার পিঠে। হেই স্টুপিড ঘুমটাওয়ালি, তোমাকে বলছিলাম না কফি দিতে। হঠাৎ এই মেঘ গম্ভীর আওয়াজে রিদি চমকে উঠল। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে এলো তার। সে চটজলদি মাথার ঘোমটাটা টেনে মুখটা আরও আড়াল করে নিল। যে মানুষটা প্রথম দেখাতেই তাকে বাড়ির কাজের লোক ভেবে নিয়েছে, তার সামনে কোনোভাবেই সে নিজের পরিচয় প্রকাশ করতে চায় না। কিন্তু নিয়তি বড় নিষ্ঠুর। রিদি পাশ কেটে চলে যেতে নিলে সৌহার্দ্য চেয়ার ছেড়ে দাঁড়িয়ে রুক্ষ স্বরে বলল, হেই, হোয়াটস ইউর প্রবলেম? হোয়াই আরন্ট ইউ স্পিকিং? আর ইউ মিউট? হৃদির ঠোঁট দুটো ভয়ে জমে বরফ হয়ে গেল। সে যদি এখন একটা শব্দ উচ্চারণ করে আর সৌহার্দ্য যদি তার কণ্ঠ চিনে ফেলে, যদি জেনে যায় সে কাল ক্লাসে যে মেয়েটাকে সে এত অপমান করেছিল সেই তার ঘরের বউ। হৃদি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। কোনো উত্তর না দিয়ে ঝড়ের বেগে পাশ কেটে চলে গেল। সৌহার্দ্য চরম বিরক্তিতে ভ্রু কুঁচকে দাঁড়িয়ে রইল। বিড়বিড় করে বলল, মিউট বেবি। মিউট মেবি? বোবা একটা মেয়েকে বাড়িতে রেখেছে নাকি? নাস্তা আর খাওয়া দাওয়ার পাট চুকাতে গিয়ে আজ অনেকটা লেট হয়ে গেছে। তাই তাড়াহুড়ো করে মেডিকেল কলেজের মেন গেট দিয়ে ঢুকেছিল রিদি। মাথা নিচু করে হাঁটার কারণে হুট করে সামনে থাকা শক্তপোক্ত চৌড়া একটা দেয়ালের মতো শরীরের সাথে তার জোর ধাক্কা লাগলো। ভারসাম্য হারিয়ে রিদি যখন ছিটকে পড়ে যেতে নিচ্ছিল, ঠিক তখনই দুটি বলিষ্ঠ শক্ত হাত অতি শক্তিতে তার কোমর জড়িয়ে ধরে পতন থেকে রক্ষা করলো। ধক করে ওঠা বুকে রিদি যখন চোখ তুলে তাকালো, তার নিঃশ্বাস যেন আটকে গেল। সৌহার্দ্য কপাল কুঁচকে তীব্র চোখে তার দিকে তাকিয়ে আছে। সেই চেনা গম্ভীর গমগমে স্বরে সে বলে উঠল, হে ইউ লিটল ট্রাভেল কুইন, চোখ কোথায় রেখে হাঁটো? কথাটা কানে যেতেই হৃদির শ্যামবর্ণ মুখটা রাগে ও অপমানে লাল হয়ে উঠল। গত দুদিনের জমানো সব রাগ যেন বাঁধ ভেঙে উপচে পড়তে চাইল। এই লোকটা নিজেকে কি ভাবে? কাল থেকে কখনো বোচা নাক, কখনো দেড় ব্যাটারি, আর এখন ট্রাভেল কুইন। এমনকি নিজের ঘরে নিজের স্ত্রীকে সার্ভেন্ট বানাতেও যার বাঁধেনি, সেই নাক উঁচু বেয়াদব লোকটার উপর হৃদির আর কোনো নিয়ন্ত্রণ রইল না। সে দাঁতে দাঁত চেপে রাগী চোখে তাকিয়ে কিরমির করে বলে উঠল, আপনি ট্রাভেল কুইন? নিজে দেখে হাঁটতে পারেন না? সৌহার্দ্য কিছুক্ষণ অবাক হয়ে কপাল কুঁচকে তাকিয়ে রইল। চোখে মুখে বিরক্তি ফুটিয়ে গমগমে স্বরে বলল, স্টুপিড। ওটা নট ট্রাভেল কুইন, ওটা ট্রাভেল কিং হবে। এই ভাঙা মাথা নিয়ে কে বলেছে তোমাকে ডাক্তারে পড়তে? সৌহার্দ্যের এমন ঠান্ডা মাথার তীব্র অপমানে হৃদি এক মুহূর্তের জন্য লজ্জায় কুঁকড়ে গেল। নিজের ব্যাকরণগত ভুলটা বুঝতে পেরে রাগে চোখ মুখ খিচে বলল, আপনাকে কেন বলতে হবে? সৌহার্দ্য এবার সত্যি প্রচুর বিরক্ত হলো। তার শান্ত নিয়মতান্ত্রিক জীবনে মুখে মুখে তর্ক করা বা বেশি কথা বলা মানুষ সে একদম সহ্য করতে পারে না। সে এবার বেশ কড়া আর রাগান্বিত স্বরে শাসন করার ভঙ্গিতে বলল, স্টুপিড শিক্ষক বাবার সমান হয়, মুখে মুখে তর্ক করবে না। বলে সে হৃদির দিকে আর এক পলকও না তাকিয়ে গটগট করে করিডোর দিয়ে হেঁটে চলে গেল। ওর যাওয়ার পথের দিকে হৃদি একদম আকাশ থেকে পড়ার মতো হা করে তাকিয়ে রইল। মনে মনে ভাবল, কি অদ্ভুত লোক রে বাবা, ভালো করে জামাই হয়ে উঠতে পারলো না, আর আগেই সোজা বাবার আসনে চলে গেল। সে বিরক্তি আর ক্ষোভের নাক মুখ কুচকে বিড়বিড় করে বলল, নাকুচু বেয়াদব একটা লোক। কী রে জানেমান,
কি এত গভীর চিন্তা করছিস? হঠাৎ সায়াম, পৃথা আর সুমি এসে রিদিকে চারপাশ থেকে জড়িয়ে ধরতেই রিদি তার ভাবনার জগৎ থেকে বাস্তবে ফিরে এলো। সায়াম পৃথার কাঁধে হাত রেখে রিদির মলিন মুখের দিকে তাকিয়ে প্রশ্নটা করেছিল। রিদি একটা দীর্ঘশ্বাস ফেলে মন খারাপ করে বলল, আমি আজকে অ্যাসাইনমেন্টটা করতে পারি নাই রে, কালকে একদম সময় পাইনি। সুমি সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে রিদির হাতটা চেপে ধরে বলল, কি আর করবি বল, তোর যা পরিস্থিতি আমরা তো সব জানি। এক কাজ করি চল, আজকে আমরা 4 জন মিলেই স্যারের ঝাড়ি খাই। কপালে আজ নির্ঘাত ক্লাস থেকে বের হওয়া আর 0 অ্যাটেন্ডেন্স আছে। পৃথা ভয় পাওয়া গলায় বলল, ওই নতুন প্রফেসর যা স্ট্রিক্ট, আমাদের সহজে ছাড় দেবে বলে তো মনে হয় না। সুমির কথার মাঝে সায়াম একটু বিজ্ঞের মতো মাথা নেড়ে ফোড়ন কাটল। আরে বেটা, কেমন যেন সারাক্ষণ বৌমারা বিধবাদের মতো মুখটা কালো করে রাখে। সায়ামের মুখে সৌহার্দ্যর এমন নিখুঁত বর্ণনা শুনে রিদি না হেসে পারল না, তবে গলায় খাবার আটকে যাওয়ার মতো করে হালকা কেসে উঠল। পৃথা সায়ামের মাথায় একটা গাঁটটা মেরে বলল, আরে গাধা, ওটা বিধবা হবে না, ওটা বিপত্নিক হবে। পুরুষদের ক্ষেত্রে বিপত্নিক বলে। সায়াম মাথায় হাত দিয়ে ভাবার ভং ধরে বলল, বাপরে বাপ, আমার মাথায় এত বড় বড় শুদ্ধ বাংলা শব্দ আসে না। চল তো ক্লাসে যায়, নয়তো কালকের মতো আবার কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখবে। 4 বন্ধু মিলে হাসাহাসি করে টুকটাক কথা বলতে বলতে ক্লাসরুমের দিকে এগিয়ে গেল। এই বিষাক্ত দম বন্ধ করা দিনগুলোর মাঝে এই বন্ধুত্বটাই হলো রিদির বেঁচে থাকার একমাত্র রসদ, তার পরম শান্তির জায়গা। নিজের ব্যক্তিগত চেম্বারে বসে সৌহার্দ্য বেশ মনোযোগ দিয়ে একজন ক্রিটিক্যাল রোগীর কেস ফাইল স্টাডি করছিল। ঠিক তখনই দরজার ওপাশ থেকে একটা অতি পরিচিত চঞ্চল কণ্ঠস্বর ভেসে এলো, আসবো ব্রো। সৌহার্দ্য ফাইল থেকে চোখ না সরিয়ে সংক্ষিপ্ত উত্তর দিল, ইয়েস কামিং। অনুমতি পেয়ে এক যুবক ঘরে ঢুকে সৌহার্দ্যকে পেছন থেকে জড়িয়ে ধরল। উৎফুল্ল গলায় বলল, ব্রো, আই মিস ইউ সো মাচ। 4 বছর পর অবশেষে তুমি বাড়ি ফিরলা। সৌহার্দ্য আরবানকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে হালকা হেসে বলল, ইটস ওকে, তুই আগে বস। আরবান ভাইয়ের সামনের চেয়ারটা টেনে বসতে বসতে বলল, এই যে তুমি 1 সপ্তাহ ধরে বাড়ি আসনি, এটা নিয়ে বড় আব্বু কিন্তু অনেক রাগারাগি করছে। শারবান চৌধুরীর ছোট ছেলে আরবান চৌধুরী, সেও একই মেডিকেল কলেজে ইন্টার্ন ডাক্তার হিসেবে কর্মরত। সৌহার্দ্য ফাইলটা টেবিলের এক পাশে সরিয়ে রেখে ছোট ভাইয়ের দিকে পূর্ণ মনোযোগ দিয়ে জিজ্ঞেস করল, গতকাল থেকে তুই কোথায় ছিলি? তোকে তো বাড়িতে দেখলাম না। আরবান মাথা চুলকে কিছুটা আমতা আমতা করে বলল, মানে ব্রো, বন্ধুদের সাথে একটু হ্যাং আউটে গিয়েছিলাম। সৌহার্দ্য কিছু সময় ভাইয়ের অপরাধী আর অপ্রস্তুত মুখখানার দিকে তাকিয়ে রইল, তারপর বেশ গম্ভীর গলায় বলল, এই টাইমটা তোর কেরিয়ারের জন্য খুব গুরুত্বপূর্ণ আরবান। এখন এই সবে সময় নষ্ট না করাটাই বেটার, আই থিঙ্ক। আরবান ভাইয়ের সিরিয়াস চেহারার দিকে তাকিয়ে হালকা হেসে মাথা নাড়ল, ওকে ব্রো, আর হবে না। হঠাৎ কিছু একটা মনে পড়তেই সে উচ্ছ্বসিত হয়ে বলল, আচ্ছা ব্রো, তুমি জানো আমাদের হৃদয়ও কিন্তু এবার এখানে অ্যাডমিশন নিয়েছে। তুমি বোধহয় ওর ক্লাস। আরবানের কথা শেষ হওয়ার আগেই সৌহার্দ্য জোড়া ব্রো কুঁচকে গেল। সে অত্যন্ত নিস্পৃহ গলায় প্রশ্ন করল, ইজ হৃদু? আরবান এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। সে বুঝতে পারল তার এই কাঠখোট্টা ভাইটি এখনও নিজের বিবাহিত স্ত্রীর নাম পর্যন্ত জানে না। আরবান হৃদিকে নিজের ছোট বোনের মতো ভালোবাসে, আগলে রাখে। সে তাড়াহুড়ো করে সৌহার্দ্যের ভুল ভাঙাতে চাইল, আরে ব্রো, হৃদু মানে তোমার বউ, হৃদু। কিন্তু বাক্যটি সম্পূর্ণ করার সুযোগ আরবান পেল না। তার আগে সৌহার্দ্য গমগমে বরফ শীতল কণ্ঠস্বর পুরো চেম্বারে প্রতিধ্বনিত হয়ে উঠল, আই এম নট ইন্টারেস্টেড ইউ হার। কথাটা ছুঁড়ে দিয়ে সৌহার্দ্য আবার স্টাডি ফাইলের পাতায় ডুবে গেল। কালি কালো কলমটা ওর আঙ্গুলে ঘুরছে, চোখ আটকে আছে হার্টের জটিল ভাস্কুলার ডায়াগ্রামে। ভাইয়ের গলার বরফ
ঠান্ডা নির্লিপ্তা শুনে আরবান ঢোক গেল। ও সৌহার্দ্যকে চেনে, একবার না বলে দুনিয়া উল্টে গেল, সিদ্ধান্ত পাল্টায় না মানুষটার। তাই আর একটা শব্দ না বাড়িয়ে মাথা নিচু করে বেরিয়ে গেল। দরজা ক্লিক করে বন্ধ হতে সৌহার্দ্য 1 সেকেন্ডের জন্য মাথা তুলল, দরজার ওপাশে তাকিয়ে কী যেন ভাবলো, তারপর আবার ঝুঁকে পড়লো ফাইলের উপর। আজ রাতে একটা ইমার্জেন্সি ওটি, রোগীর হার্টের মেন আর্টারি ফেটে যাচ্ছে, একটা ভুল মানে সব শেষ। কলমের খসখস শব্দটাই এখন ঘরের একমাত্র আওয়াজ। অন্যদিকে কলেজের বারান্দা, ক্লাস শেষ হতেই বন্ধুদের আড্ডায় মেতেছে রিদি, সুমি, সায়েম আর পৃথা। সৌহার্দ্য ক্লাসে না আসায় যেন হাঁফ ছেড়ে বাঁচল সবাই। সুমি দীর্ঘশ্বাস ফেলে বলল, যাক বাবা, বাঁচা গেল। ওই খাটাস প্রফেসরটা ক্লাস ছিল না আজ। সায়েম চশমাটা নাকের উপর ঠেলে ফোড়ন কাটল। আমার মনে হয় বেটা রোজ বউয়ের সাথে ঝগড়া করে আসে, তাই মেজাজটা সবসময় তেতো। পৃথা আর সুমি হেসে গড়িয়ে পড়ল। রিদি চুপ, ওর ঠোঁটে হাসি নেই। সৌহার্দ্যর নাম শুনলেই বুকের ভেতরটা কেমন মুচড়ে ওঠে। বলার মতো কিছু নেই। কী বা থাকতে পারে? নামমাত্র স্বামী তার, সেটাও হয়তো আর কিছুদিন। পৃথা হঠাৎ গলা নামিয়ে একটু আওয়াজ লজ্জা পেয়ে বলল, আরে না বেটা, একদম পিওর সিঙ্গেল। 3 জোড়া চোখ একসাথে পৃথার দিকে। পৃথা থতমত খেয়ে আমতা আমতা করলো। আরে ওভাবে তাকাচ্ছিস কেন? বেটা যা হ্যান্ডসাম, প্রথম দিন একটু ক্রাশ খেয়েছিলাম, তাই উইকিপিডিয়া চেক করেছিলাম আর কি। উইকিপিডিয়া শব্দটা হৃদির কানে ছুরির মতো বিঁধল। বুকের ভেতরটা ভার হয়ে এলো। মনে মনে বলল, কেন কষ্ট পাচ্ছি আমি? ওই লোক তো আমাকে চায় না। না চাওয়া মানুষটার জন্য কষ্ট পাওয়াটাই কি নিয়ম? বলেই একটা তাচ্ছিল্যপূর্ণ হাসি দিল। ওর ভাবনার মাঝে সুমি হৃদির পিঠে আলতো চাপড় দিল। কোথায় হারিয়ে গেলি? চল ফুচকা খাবো। হাত ধরে টানতে টানতে নিয়ে গেল। কলেজ গেটের সামনে তেঁতুল গোলার টক ঝাঁঝালো গন্ধ। প্লাস্টিকের টুলে বসে 4 জন ফুচকা মুখে পুড়তে পুড়তে গল্পে মশগুল। হঠাৎ পেছন থেকে বজ্রের মতো গমগমে কণ্ঠ, হ্যাঁ ইউ, 4 চোখ, কাম হেয়ার। 4 জন চমকে ঘাড় ঘোরালো। রোদের ঝলসানো আলোয় সৌহার্দ্য দাঁড়িয়ে। কালো শার্ট, কালো ফর্মাল প্যান্ট, শার্ট ইং করা, হাতা কোনোই পর্যন্ত গোটানো, চোখে কালো সানগ্লাস। এক হাত প্যান্টের পকেটে, ফর্সা মুখটা ঘামে চিকচিক করছে। চোয়াল শক্ত। সায়েমের গলা শুকিয়ে গেল। আমাকে স্যার? সৌহার্দ্য ব্রো কুচকে বিরক্তি ঝরালো। ইয়েস, তুমি ছাড়া এখানে 4 চোখ আর কেউ আছে? হৃদি নাক মুখ কুচকে মুখ ঘুরিয়ে নিল। মনে বিড়বিড় করলো, বেয়াদব অহংকারী লোক, মানুষের নাম ধরে ডাকলে তার জাত চলে যায় নাকি? সায়েম আমতা আমতা করে এড়িয়ে গেল। কিছু বলবেন স্যার? তো কিছু না বললে কি তোমার সুন্দর চেহারা দেখার জন্য ডাকছি? সৌহার্দ্যর গলায় খোঁচা। তারপর একটা মোটা ফাইল সায়েমের দিকে বাড়িয়ে দিল। এটা নাও, অফিস রুমে ডক্টর সুজন হায়দার আছে, ওকে দিবে, বলবে সৌহার্দ্য স্যার দিয়েছে। গো হেড। স্যাম দৌড় দিতে সৌহার্দ্য চোখ গেল হৃদির উপর। ঠোঁটে লেগে থাকা তেঁতুল দেখে বিরক্তিতে কপাল কুঁচকে গেল। ইউ বোচানাক, এসব খাচ্ছ কেন? আনহেলদি ফুড পয়জনিং হবে। হৃদির মাথায় আগুন জ্বলে উঠল। তেড়ে গিয়ে বলল, আপনার সমস্যা কি? আমি কি খাবো সেটা আপনি ঠিক করে দিবেন নাকি? হেই রুড গার্ল, হ্যাভেন্ট ইউ লার্নড এনিথিং এক্সেপ্ট আর গুইক ব্যাক? সৌহার্দ্যর গলাও চড়ে গেল। হৃদি পাল্টা কিছু বলতে যাবে, তার আগে সৌহার্দ্য একবার ওকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখে নিয়ে বলল, স্টুপিড বলে হন হন করে হেঁটে চলে গেল। কালো শার্টের পিঠটা রোদে জ্বলছিল। সৌহার্দ্য মিলিয়ে যেতেই হৃদি দাঁতে দাঁত চেপে বিড়বিড় করল, ইংরেজের বাচ্চা, ঘরের বউয়ের খবর নেই, বাইরে মেয়েদের নিয়ে চুলকানি, লুচ্চা ডাক্তার। সুমি হৃদির পিঠে হাত রাখল। হৃদি, এই ডাক্তার তোর পেছনে পড়ে আছে কেন রে? পৃথা আঙ্গুল দাঁতে ঠেকিয়ে বলল, আসলেই তো, আমাদের কিছু বলল না, তোকেই কেন বলল?
ডাল মে কুচ কালা হায়। হৃদি ওদের ভাবনার মাঝে ব্যাগ কাঁধে ঝুলিয়ে বলল, তোরা ভাবতে থাক, আমার লেট হয়ে যাচ্ছে, আমি গেলাম ভাই। আর পেছনে না তাকিয়ে হাঁটা দিল। বিকেল গড়িয়ে সন্ধ্যা। হৃদি যখন বাড়ি ঢুকলো পুরো বাড়ি নিঝুম। সবাই খেয়ে দিয়ে হয়তো ঘুম দিয়েছে। হৃদি পা টিপে টিপে হাঁটলো। ছোটো মার সামনে পড়তে চায় না, সামনে পড়লে মহিলার ভাঙা রেকর্ড চালু হয়ে যাবে। ঘরে ঢুকে ব্যাগটা ছুঁড়ে বিছানায় গায়েলিয়ে দিতেই চোখ লেগে আসছিল। এমন সময় হঠাৎ দরজায় টোকা। ওড়নাটা কোনো মতে গায়ে জড়িয়ে দরজা খুলতেই দেখলো শাশুড়ি শাহেদা চৌধুরী দরজার সামনে দাঁড়িয়ে, চোখে দুশ্চিন্তার ছায়া। আসুন আম্মু। হৃদি মৃদু হাসলো। শাহেদা চৌধুরী মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, এত দেরি হলো কেন আম্মা? টেনশন হচ্ছিল, ফোনও বন্ধ, কোথায় ছিলি? হৃদি শাহেদা চৌধুরীকে জড়িয়ে ধরলো। ওনার উদ্বিগ্ন চেহারা দেখে একটু হেসে বলল, আম্মু সুমিদের সাথে ছিলাম, চলো খেয়ে নিবি। সারাদিন কাজ আর পড়া, ঠিকমতো খাওয়া দাওয়া করতে হয় না। শাহেদা চৌধুরীর গলায় অভিমান মিশিয়ে বলল, সত্যি আম্মু খিদে নেই, ফুচকা চটপটি খেয়েছি। শাহেদা চৌধুরী আর কথা না বাড়িয়ে হৃদির মাথাটা নিজের কোলে টেনে নিলেন। চুলে বিলি কাটতে কাটতে ধীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, বাবুর সাথে কথা হয়নি? হৃদি নাক মুখ কুঁচকে ফেলল। মনে মনে বলল, বুইড়া একটা, পেকে ঝোনা হয়ে গেছে সে কিনা বাবু। মনের কথা মনে চেপে শান্ত গলায় বলল, থাক না আম্মু ওসব কথা, উনি যখন আমাকে চান না, জোর করে কি হবে? জোর করে কি সংসার হয়? শাহেদা চৌধুরী আর কিছু বললেন না। কী বা বলবে? নিজের ছেলেকে তিনি চেনে। দুনিয়া উল্টে গেলেও নিজের সিদ্ধান্ত থেকে সরবে না। নিজের মেয়ে নেই, হৃদিকে পেয়ে মেয়ের অভাব পূরণ হয়েছে, কিন্তু মেয়েটাকে একটু সুখ শান্তি দিতে পারছেন না। শেষ পর্যন্ত মেয়েটাকে নিজের কাছে রাখতে পারবেন কিনা এই ভয়ে থাকেন তিনি। ঝায়ের মনও বুঝেন, অনেক কিছু চোখে দেখেও না দেখার ভান করে থাকে। কি করার আছে, যৌথ পরিবারে অনেক কিছু মুখ বুজে সহ্য করতে হয়, না হলে ভাঙন ধরে। রাত 2টা, দেয়াল ঘড়ির কাঁটা টিকটিক করছে। হৃদি সোফায় বসে ঢুলছে। আরবান বলে গেছে সৌহার্দ্যর ইমার্জেন্সি ওটি আছে, ফিরতে দেরি হবে। ডুপ্লিকেট চাবিও নিতে ভুলে গেছে। ফোন করে বলে দিছে কেউ যেন জেগে থাকে। চোখ বন্ধ করে সোফায় গায়েলিয়ে দিতেই কলিং বেলের শব্দ। ধরফর করে উঠল। ওড়নাটা মাথায় টেনে দরজা খুলল হৃদি। সামনে সৌহার্দ্য, এলোমেলো চুল, চোখ দুটো লাল, রক্ত জবার মতো, কালো শার্ট ঘামে ভিজে শরীরের সাথে লেপ্টে আছে। এক হাতে অ্যাপ্রন, অন্য হাতে ফোন। ফোনে কারোর সাথে রাগী গলায় কথা বলছে। হৃদির দিকে এক পলক তাকিয়েই পাশ কেটে ভেতরে ঢুকে সোফায় শরীর এলিয়ে দিল। অ্যাপ্রনটা ছুঁড়ে ফেলল পাশে। ক্লান্তিতে চোখ বন্ধ হয়ে আসছে। হৃদি রান্নাঘরের দিকে পা বাড়াতে ভেসে এলো সৌহার্দ্য শান্ত গম্ভীর কণ্ঠস্বর, হ্যাঁ মিউট, 1.5 ব্যাটারি 1 গ্লাস ঠান্ডা পানি দাও, ফাস্ট। হৃদির রাগ উঠলেও মানুষটার ক্লান্ত মুখটা দেখে রাগ গিলে ফেলল। ফ্রিজ থেকে বরফ ঠান্ডা পানি ঢেলে গ্লাসটা সেন্টার টেবিলে রাখলো। সৌহার্দ্য ব্রু কুচকে তাকালো। হৃদি চলে যেতে নিতে পেছন থেকে ভেসে আসলো ঠান্ডা গলার সুর, এই বাড়ির সবার সম্পর্কে জানো? হৃদি বুঝল না হঠাৎ এমন প্রশ্ন কেন, তবু মাথা উপর নিচ নাড়ল। সৌহার্দ্য সোজা হয়ে বসল, গলা খাকারি দিয়ে বলল, এই বাড়ির মেঝো ছেলে মানে সৌহার্দ্য চৌধুরীর বউকে চেনো? হৃদি ভেবাচাকা খেয়ে গেল। নিজের সম্পর্কে নিজেকে জিজ্ঞেস করছে লোকটা। কৌতূহল চেপে রাখতে পারল না, দ্রুত উপরে নিচে মাথা নাড়ল। মানে হ্যাঁ চিনি। সৌহার্দ্য কিছুক্ষণ ওর দিকে ভ্রু কুচকে তাকিয়ে রইল। তারপর ধীর খুব শান্ত গলায় জিজ্ঞেস করলো, নাম কি ওটার? হৃদির ভেতরটা তেতো হয়ে গেল। নিজের বউয়ের নামটাও পর্যন্ত জানে না এই লোক। মুখ দিয়ে বেরিয়ে আসতে চাইল, বেয়াদব হাওয়াইত্যা লোক, নিজের বউয়ের নাম জানিস না? ওই মোটা মাথা নিয়ে তোকে কে ডাক্তার বানালো? কিন্তু নিজের মনের কথাটা গিলে নিল। সৌহার্দ্য এতক্ষণ ধরে উত্তরের আশায় ভ্রু কুচকে ওর দিকে তাকিয়েছিল। হঠাৎ কিছু মনে পড়তেই থমকে উঠল। 1.5 ব্যাটারি মিউট, গো অ্যাওয়ে ফ্রম মাই সাইড। বজ্রের মতো ধমকে হৃদি কেঁপে উঠল। রাগে দুঃখে বিড়বিড় করে বলল, হাওয়াইতে বেটা, জীবনে বউয়ের ভালোবাসা পাবি না, কাছে গেলে জায়গা মতো লাথি খাবি।
বেয়াদব লোক একটা, বলেই ধূপ ধাপ পা ফেলে নিজের রুমের উদ্দেশ্যে চলে গেল। সৌহার্দ্য হৃদির যাওয়ার দিকে তাকিয়ে নিজের মনে বিড়বিড় করলো, এটা রিয়েল মিউট তো চলবে।